সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। সাবঅ্যারাকনয়েড হেমোরেজটা হচ্ছে যেই হেমোরেজিক স্ট্রোকে ব্লাড এক্সট্রা ভ্যাসেটেড হয়ে সাবঅ্যারাকনয়েড স্পেসে চলে যায়। তো সাবঅ্যারাকনয়েড স্পেসটা সবচেয়ে কমনলি হয় অ্যানিউরিজম রাপচারের জন্য। এখন অ্যানিউরিজমটা কোথায় রাপচার হয়? আমরা যে স্ট্রোকের অ্যানাটমিটা দেখতে পাই, এই যে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, তারপর হচ্ছে আপনার মিডল সেরেব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এগুলো হচ্ছে যে সেরেব্রাল ভেসেলস। এগুলোর মধ্যে দেখবেন যে কিছু অ্যানাস্টোমোসিস বা কিছু কমিউনিকেশন থাকে, এগুলোকে বলা হয় কমিউনিকেটিং আর্টারি। ফর এক্সাম্পল, দুইটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির মধ্যে হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এখানে হচ্ছে এই জায়গাটা যদি ফুলে যায় ওটাকে বলা হয় অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি অ্যানিউরিজম। ঠিক তেমনি পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি এবং মিডল সেরেব্রাল আর্টারির মধ্যে যে কমিউনিকেশনটা, এটাকে বলা হয় পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, দুই পাশে থাকে। এটা যদি কোনো কারণে ফুলে যায় ওটাকে বলা হয় পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি অ্যানিউরিজম। তো সংক্ষেপে ক্লিনিক্যালি এ কম এবং পি কম এভাবে এদেরকে উল্লেখ করা হয়, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এবং পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম। সো এই অ্যানিউরিজমের যে রাপচার, ওটাই হচ্ছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজের সবচেয়ে কমন কজ। তো এমনিতে যে কোনো মানুষের এটা হতে পারে, তবে মোর কমনলি কিছু কন্ডিশন আছে, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ, এহলাস জার্নস সিনড্রোম। এই দুইটা কন্ডিশন আমি যেগুলোর নাম বললাম, এখানে সাধারণত দে আর মোর লাইকলি টু হ্যাভ দিস অ্যানিউরিজম এবং দে আর এট রিস্ক অফ রাপচার অফ দিস ব্লাড ভেসেল অ্যান্ড হ্যাভ সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। সো বেসিক্যালি কারো যদি সাবঅ্যারাকনয়েড হেমোরেজ নিয়ে প্রেজেন্ট করে, আমাদের হিস্ট্রি এক্সামিনেশন আমাদের এই জিনিসগুলো এলিসিট করতে হবে যে কোনো কারণে তার পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকতে পারে কিনা। আচ্ছা, তো আমরা যদি ক্লিনিক্যাল ফিচারটা একটু দেখি সাবঅ্যারাকনয়েড হেমোরেজের, বেসিক্যালি পেশেন্ট বলবে যে ওয়ার্স্ট হেডেক অফ মাই লাইফ, থান্ডারক্ল্যাপ হেডেক, অথবা তার জীবনে সবচেয়ে খারাপ যে হেডেক, সাডেন সিভিয়ার থান্ডারক্ল্যাপ হেডেক, এটা হচ্ছে যে প্রেজেন্টিং কমপ্লেইন্ট। পাশাপাশি যেহেতু এক্সট্রা ভ্যাসেটেড হয়ে যায় ব্লাড সাবঅ্যারাকনয়েড স্পেসে, এখানে মেনিনজিজমের ফিচার পাওয়া যায়। সেই মেনিনজিজমের ফিচার হিসেবে এখানে নেক স্টিফনেস পাওয়া যাবে, তারপর হচ্ছে এক্সামিনেশন আমরা ফটোফোবিয়া পাবো, তারপর নেক রিজিডিটি পাবো, আমরা কার্নিক সাইন পজিটিভ পেতে পারি। এটা হচ্ছে মোস্ট কমন ক্লিনিক্যাল ফিচার। পাশাপাশি যেহেতু সাবঅ্যারাকনয়েড স্পেসে ব্লাড চলে আসে, যদি বেশি ব্লাড চলে আসে তখন রেইজড আইসিপির ফিচার পাওয়া যেতে পারে। সেই রেইজড আইসিপির ফিচার হিসেবে ভমিটিং পাওয়া যেতে পারে। তারপর কুশিং স্ট্রাইড হিসেবে আমরা ব্র্যাডিকার্ডিয়া এবং আমরা রেইজড ব্লাড প্রেশার, হাইপারটেনশন পেতে পারি। তো এই হচ্ছে মোস্ট কমন ক্লিনিক্যাল ফিচারগুলো। এখন যদি হচ্ছে কোনো কারণে এই আর্টারিগুলো রাপচার হয়, এই অ্যানিউরিজমগুলো রাপচার হয়, এর সাথে সাথে যেই নার্ভগুলো থাকে তাদের কিছু লোকালাইজিং ফিচার থাকতে পারে। ফর এক্সাম্পল, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির সাথে থাকে থার্ড ক্রেনিয়াল নার্ভ। সো যদি পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি রাপচার হয়ে কারো সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়, তখন একটা পেইনফুল থার্ড নার্ভ পালসি পাওয়া যায়, পেইনফুল থার্ড নার্ভ পালসি। আচ্ছা, সো আমরা যদি পেশেন্ট আমাদের কাছে এরকম সাজেস্টিভ ফিচার নিয়ে আসে, তখন আমরা ইনভেস্টিগেশন করব কি? যে কোনো স্ট্রোকেরই ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হচ্ছে যে একটা ইমার্জেন্সি সিটি স্ক্যান। তো ইমার্জেন্সি সিটি স্ক্যানটা হচ্ছে আমাকে বলে দিবে যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজের লাইকলি ফাইন্ডিং গুলো আছে নাকি নাই। সাবঅ্যারাকনয়েড হেমোরেজের সবচেয়ে ক্লিনিক্যাল ফিচার মানে সবচেয়ে ক্লাসিক্যাল ফিচার হচ্ছে যে এই যে আমাদের ব্রেনের যে বিভিন্ন ফিশার গুলো রয়েছে, সেই ফিশার গুলোতে হচ্ছে ওপাসিটি দেখা যাবে, অর্থাৎ সেটা ব্লাড দিয়ে ফিল থাকবে। সো তবে অনেক সময় সাবঅ্যারাকনয়েড হেমোরেজ থাকা সত্ত্বেও সিটি স্ক্যান নেগেটিভ হতে পারে, অর্থাৎ নেগেটিভ সিটি স্ক্যান দেখে আমি বলতে পারবো না যে তার সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়নি। এজন্য যদি কারো পজিটিভ সিটি চলে আসে তাহলে তো কনফার্ম হয়ে গেল যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, বাট নেগেটিভ সিটি আসলে আমাকে অ্যাটলিস্ট 12 ঘন্টা ওয়েট করতে হবে একটা সিএসএফ করার জন্য। সে সিএসএফ করে আমি যদি দেখি যে সেখানে ইয়েলোইশ ফ্লুইড চলে এসেছে, জ্যান্থোক্রোমিয়া চলে এসেছে ডিউ টু হেমোলাইসিস অ্যান্ড রিলিজ অফ বিলিরুবিন, তখন আমি মানে সাজেস্টিভ হব যে এটা হয়তো সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হতে পারে। তাহলে আমার অ্যাপ্রোচটা কি হবে? সিটি স্ক্যান পজিটিভ হলে ফাইন, বাট নেগেটিভ হলে আমি সিএসএফ করে দেখব যে আমার জ্যান্থোক্রোমিক সিএসএফ আছে কিনা। তারপর আমার যদি জ্যান্থোক্রোমিক সিএসএফটা আমি পেয়ে যাই, তখন হচ্ছে আমি ফার্দার ইমেজিং করব। সেই ফার্দার ইমেজিং এর মধ্যে এমআরআই থাকতে পারে, এমআরএ থাকতে পারে, ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি থাকতে পারে, যেগুলোকে আমি কনফার্ম করব যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়েছে এবং কোন ভেসেল এফেক্টেড হয়েছে। কনফার্ম করে তারপর হচ্ছে আমি ফার্দার ম্যানেজমেন্ট করব। সেই ম্যানেজমেন্টটা কি? সেই ম্যানেজমেন্টটা হচ্ছে যে নিউরোসার্জিক্যাল ক্লিপিং এবং নিউরোসার্জিক্যাল কয়েলিং। এই ক্লিপিং এবং কয়েলিং এর আগে আরো একটা ইম্পর্টেন্ট স্টেপ আমি বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে যে যখন হচ্ছে কোনো ব্লাড ভেসেল রাপচার হয়, ব্রেনের ভেতরে ব্লাড বের হতে থাকে, তখন ব্রেন রিফ্লেক্স মেকানিজমে একটু ভাসোস্পাজম করে। এই ভেসোস্পাজমের জন্য যে সমস্যাটা হতে পারে, একে তো হেমোরেজ হলো,
ভেসোস্পাজমের জন্য ডিস্টাল আবার ইসকেমিয়া হয়ে যেতে পারে, এবং এটা সাবঅ্যারাক্টাইড হেমোরেজ আরো বেশি হয়, কারণ এক্সট্রাভাসিটেড ব্লাডটা ব্লাড ভেসেলকে ইরিটেট করার মাধ্যমে আরো বেশি ভেসোস্পাজম করতে পারে। সো এই ভেসোস্পাজমটা যেন না হয়, এজন্য আমি সবার আগে যদি সাবঅ্যারাক্টাইড হেমোরেজ আমার সাসপিশন হয় এবং আমরা কনফার্ম হয়ে যায়, আমরা নিমোডিপিন দিয়ে দিব এবং আমরা ওয়েট করব যে পেশেন্টকে নিউরোসার্জারিতে পাঠানোর জন্য। সেখানে তারা ফার্দার ইমেজিং করে তারা নিউরোসার্জিক্যাল ক্লিপিং করতে পারে অথবা রেডিওলজিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে কয়েলিং করতে পারে। সো ক্লিপিং এবং কয়েলিং এর মধ্যে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে কোনটা বেশি ভালো, কয়েলিংটা হচ্ছে বেটার এভিডেন্স এবং এটাই প্রসিডিউর অফ ফার্স্ট চয়েস। সো এই হচ্ছে আমাদের সাবঅ্যারাক্টাইড হেমোরেজ নিয়ে আমাদের এই কয়েকটা জিনিসই জানতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।